আমার পিছনে 5 বিবির একটা মসজিদটা তিনতলা, কিন্তু দেখতে অনেক সুন্দর আর কি। জয়পুরহাটের যে রেল লাইনের সাথেই কিন্তু দোকান বসে, যখন রেল আসার সময় হয় তখন এই দোকানগুলা কিন্তু সরায় নেওয়া হয়। মানুষের টিকিট তো মনে হয় করতে হয় না, তাই না? এই জিনিসটা প্রাচীন কালের কোনো ঘেটের ফলক হবে হয়তো। কক্ষগুলো ছিল আর এই বৌদ্ধ মঠের যারা ভিক্ষু ছিল তারা এখানে বসবাস করত। বাংলাদেশে এমন খুব কম প্রাচীন জায়গা আছে যা এইটার সমতুল্য। তো এই মুহূর্তে কান্দিয়া ইউনিয়ন পরিষদের মাঝখান দিয়ে আমরা জয়পুরহাটের উদ্দেশ্যে এখান থেকে রওনা করব, এবং ওইখানে একটি প্রাচীন বৌদ্ধ মঠ আছে যার নাম হলো সোমপুর মহাবিহার, অনেকে পাহাড়পুর হিসেবে চিনে। এই মুহূর্তে আছি চানপাড়া। এখান থেকে জয়পুরহাট থেকে পাহাড়পুর যাব। এখান থেকে দুই ভাবে যাওয়া যায়, প্রথমত সিএনজি, তারপরে আছে অটো। দেখি কোনটাতে যাওয়া যায়। কত করে? 540 টাকা। বাড়ি কোন জায়গা? বাড়ি গোড়াঘাট। ফুটগাড়ি তো চিনবো না। ভোটগাঁও তো আমাদের এখানে একটা আছে। তো বর্তমানে আছি 5 বিবি। তো এখান থেকে ট্রাই করব সরাসরি পাহাড়পুরের গাড়িতে ওঠার জন্য, আর তা না হলে যদি জয়পুরহাট দিয়া ভেঙে যায় তাহলে একটু রাস্তা বেশি পড়ে আর খরচটাও বেশি পড়বে। আমার পিছনে 5 বিবির একটা মসজিদটা তিনতলা, দেখতে অনেক সুন্দর আর কি। অনেক সুন্দর একটা মসজিদ 5 বিবির। এটা কিন্তু 5 বিবির বাস স্ট্যান্ড এবং এখানে অটো স্ট্যান্ড। এইখান থেকে যাওয়ার চেষ্টা করবো অটোতে, তাহলে মনে হয় সর্বোচ্চ কম খরচ পড়বে। এখানে গিয়ে সরাসরি পাহাড়পুরের কোনো গাড়ি পাওয়া গেল না। তো এই মুহূর্তে জয়পুরহাট সদরে এসে পৌঁছাইলাম। জয়পুরহাটের যে রেল লাইনের সাথেই কিন্তু দোকান বসে, যখন রেল আসার সময় হয় তখন এই দোকানগুলা কিন্তু সরায় নেওয়া হয় এবং ট্রেন যাওয়ার পর আবার পুনরায় বসে। তো এই মুহূর্তে আছি পাহাড়পুর বাজারে। এখান থেকে গেটে যাব। গেটে যাওয়ার জন্য অটোগুলা ব্যবহার করতে হবে। তো এই মুহূর্তে পাহাড়পুরের 1 নাম্বার গেটে তারা আছে। এখান থেকে ভিতরের টিকিট করতে হবে এবং তারপর আমরা ভিতরের পুরো এরিয়াটা আসলে ঘুরে দেখবো। চলেন। মানুষের টিকিট তো মনে হয় করতে হয় না, তাই না? এটা মূলত পার্কিং এরিয়া। এখান দিয়ে যারা গাড়ি নিয়ে আসে বা অটো সিএনজি রিজার্ভ করে আসে তারা এই দিক দিয়ে গাড়িগুলা পার্কিং করে। এটা হলো মূল পার্কিং এরিয়া এবং বিভিন্ন দোকানঘাট বসে এবং অনেকে পিকনিক করার জন্য আসে। এই সাইড দিয়ে রান্না বান্না করে, অনেকে এই দিক দিয়ে খাওয়া দাওয়ার জন্য। এই যে অনেকগুলা বাস কিন্তু এখানে খাড়ায় আছে, যেগুলা আসলে মানুষের রিজার্ভ করে এখানে পিকনিকের জন্য বা অনুষ্ঠান করার জন্য আসে। আমরা এই পাশে যাব। এই পাশে হলো টিকিট কাউন্টার এবং টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর আমরা ভিতরে যাব। লোহার দেখা যায়। খালা কত করে? নেওয়ার মতো কইবেন, একদম কইবেন। এত দামাদামি তো আমাকে ভাল লাগে না। কি বক্স? তো এটা কিনলাম, কম্পিউটারের উপরে রাখা যাবে। আর এখান থেকে এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। চলি, এখান থেকে এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। দুইটা 60 টাকা খুচরা তো হয় না। দুইটা ভিতরে আয়সা পড়ছি। এবার পুরো প্লেসটা আসলে ভালোভাবে ঘুরে দেখবো। তো অলরেডি ভিতরে প্রবেশ করছি এবং এইদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এরা কই দিকে আসছেন? আমরা কাছাকাছি। এখান থেকে কিন্তু বিদেশি পর্যটকও অনেক আসে আমি শুনছি, কারণ এটা যেহেতু ইউনেস্কোর একটা অফিসিয়াল জায়গা, যার কারণে এখানে কিন্তু বিদেশি পর্যটক বা বিদেশি যারা ইউনেস্কোর যারা আছে তারা কিন্তু এখানে প্রায় আসে। এবং আমার ঠিক পিছনে রয়েছে পাহাড়পুর জাদুঘর। এখানে প্রবেশের পর কিন্তু ভিতরে ভিডিও এলাও না, যার কারণে আমি চাচ্ছি না ভিতরে যাওয়ার জন্য। এই দিকের পরিবেশটা কিন্তু আজকের ওয়েদারটাও কিন্তু সেই শীতল বাতাস, অস্থির লাগতেছে। এই জায়গাটায় এত সুন্দর ভাবে আসলে সাজানো গোছানো, অনেক সুন্দর লাগে। কিন্তু যেই সাইডে যাইতাছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এটা হলো মিউজিয়ামের পিছন সাইড এবং আমার এই সাইডে যে ফুলগুলা, সাদা ফুল, এগুলা যখন বাতাসে দোল খায় সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। এই যে এই সাইডে বাতাসে দোল খাওয়া অবস্থায় কি সুন্দর যে দেখা যায়। মাথার উপর প্রচুর রোদ, কিন্তু তারপরেও এই জায়গাটা কিন্তু ঘুরতে খারাপ লাগতেছে না, কারণ ভালো পরিমাণে বাতাস। এই জায়গার নাম সত্যপীর ভিটা এবং এই জায়গায় আসলে দেখলে অনেক সুন্দর একটা পরিবেশ। দেখেন, মানে সাদা, এটা কি ফুল বলে আমি জানি না। এই ফুলগুলোর জন্য কি সুন্দর লাগতেছে এই পুরো এরিয়াটা।
এই জায়গাটায় কিন্তু অতীতকালের যে জিনিসপত্র ছিল বা পাথরের খণ্ড, এই যে দেখাই, এই যে একটা খুব সুন্দরভাবে সাজানো রাখা হয়েছে। এবং এই বাগানটার মাঝখানে যে কেউ আসলে এগুলা দেখে আসলে মুগ্ধ না হয়ে পারে না। এবার সে আরো অনেক কিছু আছে। এই জিনিসটা প্রাচীন কালের কোনো ঘেটের ফলক হবে হয়তো, কালো পাথরের তৈরি। এই বাগানের মাঝখানে দেখেন গাছ দিয়ে সুন্দর করে বিভিন্ন পশু পাখির স্ট্যাচু করা হয়েছে। এটা আসলে কি গাছ বা কি প্রাণী এটা আমি বুঝতে পারতাছি না, মানুষ না অন্য কিছু বোঝা যাইতেছে না। এবং এই পাশে এইটা কোনো পান্ডা জাতীয় জিনিস। এটা এটা একটা হাতির অবয়ব, এটা একটা মানুষ, এই অবয়বটাও হাতির। এটা কি আসলে বোঝা কঠিন, মানুষ হতে পারে। এখানে আরো অনেক গাছ আছে, এগুলার নাম কি আমি সঠিক বলতে পারি না। এই জায়গাটা থেকে এই সোমপুর মহাবিহারের দারুণ একটা ভিউ পাওয়া যায়। এইখানে দাঁড়িয়ে থেকে আসলে ছবি তুলে অনেকে। ভিতরে যাব আমরা। এইখানের প্রত্যেকটা জায়গা আসলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটি জায়গা সুন্দরভাবে পরিচর্যা করে বাগান করা হয়েছে, যা এই সোমপুর মহাবিহারের সৌন্দর্যটাকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই জায়গাটা হলো সোমপুর বিহারে প্রবেশের প্রথম রাস্তা। এখান থেকেই আসলে সোমপুর মহাবিহারটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আমি এখন যে জায়গাগুলোর উপরে দিয়ে হাঁটতেছি, তো এই কক্ষগুলো ছিল প্রাচীন সেই 1100 বছর পুরনো এই বৌদ্ধ মঠের যারা ভিক্ষু ছিল তারা এখানে বসবাস করত। এবং এরকম মোট 177টি কক্ষ ছিল যেখানে তারা বসবাস করত। ধারণা করা হয় পাল যুগের শক্তিশালী রাজা ধর্মপাল এই বৌদ্ধ মঠটি তৈরি করিয়েছিলেন 8ম শতাব্দীতে। এবং তারপরে এখানে ধর্ম বিশেষজ্ঞদের বসবাস ছিল। এটা কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার সব থেকে বৃহত্তর বৌদ্ধ মন্দিরগুলোর মধ্যে একটি। প্রাচীন এই বৌদ্ধ বিহারটা কিন্তু আমাদের প্রাচীন বাংলার ঐতিহ্য বহন করে আসছে। এরকম আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের অসংখ্য প্রাচীন বা প্রত্নতাত্ত্বিক জায়গা আছে যেগুলা আসলে মনে করিয়ে দেয় যে আমাদের বাংলাদেশ বা আমাদের এই যে বাংলাটা, সেটা এককালে প্রসিদ্ধ একটা জায়গা ছিল মানুষের কাছে। 8ম শতকের এই বৌদ্ধ মঠটি বিভিন্ন যুদ্ধ বিগ্রহ এবং সময়ের বিবর্তনের কারণে আজ প্রায় ধ্বংস। তো আপনারা যারা এই জায়গাটি আসলে দেখার জন্য আসতে চান তারা আসতে পারেন, কারণ বাংলাদেশে এমন খুব কম প্রাচীন জায়গা আছে যা এইটার সমতুল্য, এইটার সমান বয়স 1100 বছর পুরনো। এবং পাল সম্রাটের বা পাল বংশের যে ধারা বা তাদের যে বংশের একটা ইতিহাস এই বৌদ্ধ মঠটা কিন্তু বহন করে। এটা রাজশাহীর নওগাঁ জেলায় অবস্থিত। তো আজকের মতো আমাদের যাত্রা এই পর্যন্তই। আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো স্থানে। সবাইকে ধন্যবাদ।